কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিকট শব্দে বিস্ফোরণ, দোহার নিন্দা, প্রতিশোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। দেশ নির্বাচনী প্যানেলে বললেন আমির খসরু জাতীয় সরকার গঠনের আশা। রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে 4 জন আহত, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল। বিএনপির মামলায় সাবেক সিইসি নুরুল হুদার 4 দিনের রিমান্ড। 2018 সালে শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে সারা দেশে দুদকের অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামলার এই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। কাতারের রাজধানী দোহাতে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে যে হামলার এই দৃশ্য। এদিকে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি। এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের প্রতি আখ্যা দিয়েছে দেশটি। তবে এই হামলা ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে তেহরান। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার শঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। স্থগিত করা হয়েছে দেশটিতে সকল ধরনের বিমান চলাচল। কাতার এবং ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশ দুটি মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হয়েছে এই হামলা। ইরানের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়, যদিও হতাহতের বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। একের পর এক মিসাইল হামলায় এভাবেই কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। রাতের আকাশে দেখা যায় ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট আওয়াজ। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবেই নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলাকে শক্তিশালী ও বিধ্বংসী আখ্যা দিয়েছে তেহরান। একই সাথে এর বিপরীতে পাল্টা যে কোনো হামলা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। ইরানের এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে আখ্যা দেয়। কাতারের পাশাপাশি এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবও। তবে বন্ধুপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে হামলা চালানো হয়নি বলে জানিয়েছে ইরান। এদিকে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দোহার কাছাকাছি অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে হামলার বিষয়টি ইরান আগেই কাতারকে জানিয়েছিল, এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম। দোহাও হামলার বিষয়টি জানায় ওয়াশিংটনকে, যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চু। আকবর, ইরানের এই হামলা সম্পর্কে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন একটু জানাবেন, এবং এই হামলার প্রভাবই বা কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন? এই স্মৃতি, আপনাকে ধন্যবাদ। এর আগে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে কাতারে যে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে সেটাকে লক্ষ্য করে কিন্তু আজকে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঠিক স্থানীয় সময় মাগরিবের পরপরই কিন্তু এই হামলা শুরু হয়। ঠিক 6টি, যেমনটা সূত্র থেকে জেনেছি যে 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং প্রতিটি ক্ষেপণাস্ত্রকে খুব ভালোভাবে মোকাবেলা করেছে এখানের প্রতিরক্ষা বাহিনী। অর্থাৎ কাতারের প্রতিরক্ষা বাহিনী কিন্তু ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটি মোকাবেলা করেছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পরে যখন হঠাৎ করে বিকট শব্দের আওয়াজ হয়, তখন এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে, তার পাশাপাশি যারা প্রবাসী বাংলাদেশিরা আছে, আপনারা জানেন কাতার বাংলাদেশের অনেক বড় একটা শ্রমবাজার। এখানে প্রায় 4.5 লাখের মতো বাংলাদেশি এখানে আছে। সবাই তারা বিভিন্ন জায়গাতে ছিল এবং সবাই সন্ধ্যার
পরে কিন্তু সবাই আকাশের দিকে তাকিয়েছিল কিভাবে ক্ষেপণাস্ত্র মোকাবেলা করে এখানকার যে সামরিক বাহিনী এটি করেছে। এমন তার পাশাপাশি কিন্তু সবার মাঝে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যারা বাসাতে ছিল তারা আওয়াজ শুনে কিন্তু তারা বাসা থেকে বেরিয়ে আসে এবং একদিকে ওদিক ছুটাছুটি করে। কিন্তু সর্বশেষ আমরা যে তথ্যটা জানিয়েছি দর্শক, সেটি হচ্ছে এখানে এখন পর্যন্ত কোনো মৃতের হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা যেমনটি দেখেছি যে সন্ধ্যার আগে কিন্তু এখানে কাতার সরকার, কাতার কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কাতারের সাথে সবকটি দেশের যে বিমান যোগাযোগ সেটি বন্ধ করে দিয়েছে। আকবর, অনেক ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের অভিযানের পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে ইরান ইসরায়েলের মাঝে। আইডিএফ এর হামলায় নতুন করে প্রাণ গেছে আইআরজিসির কমপক্ষে 10 জন সদস্যের। মার্কিন হামলার রেশ কাটতে না কাটতে আবারও হামলা চালানো হয়েছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে। হামলা চলে ইরানের অন্তত 6টি এয়ারপোর্টে। এর আগে ইসরায়েলে অন্তত 8টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে ইরানি মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে। ফলে রীতিমতো অন্ধকারে ইসরায়েলের দক্ষিণাঞ্চল। মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই আবারও হামলার শিকার ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র। সোমবার স্থাপনাটি লক্ষ্য করে জোরালো বিমান হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক স্থাপনায় অভিযানের পর আইআরজিসির হেডকোয়ার্টার লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় আইডিএফ। প্রাণ যায় বেশ কয়েকজন আইআরজিসি সদস্যের। তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিমান হামলার টার্গেট হয় মিসাইল লঞ্চার, স্যাটেলাইট ব্যবস্থা ও সামরিক রাডার সাইট। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ইস্পাহান, পারান্ত, মালার্দ, তাবরিজ সহ কয়েকটি শহরে। অন্তত 6 এয়ারপোর্ট লক্ষ্য করে চলে হামলা। তেহরানের আরো গভীরে হামলা জোরদার করছে আমাদের বিমান বাহিনী। আইআরজিসি সদর দপ্তরের কমান্ড সেন্টারে হামলা করা হয়েছে। তাদের মিসাইল উৎপাদন আর উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা হচ্ছে। ইসরায়েলের জন্য যা যা হুমকি এমন সব উপাদান টার্গেট করা হবে। এর আগে ইসরায়েলে 8টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে আঘাত এনেছে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের একাংশ। এর পাশাপাশি আসদোদ, লাচিস শহরে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্যানুযায়ী চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে ইরানে। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এ সংখ্যা 500-ও কম। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার মস্কোতে বৈঠক করেছেন এই দুই নেতা। পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আরাগচি পুতিনকে জানিয়েছেন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তার সরকার। সে লক্ষ্যে যে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তেহরানের। অন্যদিকে পুতিন বলেছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে এই অভিযান উস্কানিমূলক আগ্রাসন। ইরানি জনগণের পাশে রাশিয়া রয়েছে বলেও জানিয়েছেন তিনি। Визит в Россию. Наша позиция ясно изложена, артикулирована. ইরানকে সম্পূর্ণ ভিত্তিহীন কারণে আক্রমণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার বিষয়ে রাশিয়ার অবস্থান আগেই ব্যক্ত করা হয়েছে জাতিসংঘে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি আমার শুভকামনা জানাচ্ছি। তুরস্কের বৈঠকের পরই রাশিয়া এসে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনার বিষয়টি ঠিক হয়। চলমান পরিস্থিতির জন্য আলোচনা বেশ গুরুতর ও সুনির্দিষ্ট বিষয় নিয়ে হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে শক্ত অবস্থানের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানায় ইরান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে কমিউনিস্ট পার্টি অফ চায়না। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গোটা জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। 5 দিনের চীন সফরের প্রথম দিনে চীনের পিপলস গ্রেট হলে কমিউনিস্ট পার্টি অফ চায়নার পলিট ব্যুরোর সদস্য লি হংঝং এর সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল।
দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং। আমন্ত্রণ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের। আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক উদ্যোগের পরিধি বাড়িয়ে তা বহুপাক্ষিক করার আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে বিএনপি প্রতিনিধি দল। এদিকে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের দল, গণফোরাম ও এনডিএম এর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সব শঙ্কা দূর হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ব্যতীত আর কোনো বিষয়ে আমরা কিন্তু একমত হতে পারিনি। বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছিল তার মধ্যেই কিন্তু সকল যে নির্বাচন এবং নতুন রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে অঙ্গীকার সেখানে রয়েছে। সাবেক সিইসি নুরুল হুদাকে ঘিরে মব সৃষ্টির ঘটনায় দলের নেতারা জানান বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এই সমস্ত মবক্রেসিতে যারা জড়িত এটা তাদের ব্যক্তিগত সমস্যা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:30টার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় এনসিপি 4 জন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। পরে রাত 12:15টায় এই ঘটনার প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শাহবাগে এসে শেষ হয়। এ সময় এনসিপি নেতারা বলেছেন, এই ককটেল হামলাকে সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, হামলা করে বিচার এবং সংস্কার কাজ থামানো যাবে না। যারা নিষিদ্ধ হওয়ার পরেও ঝটিকা মিছিল করছে তাদের কঠোর হস্তে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আক্তার হোসেন। এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় রয়েছে বলে জানিয়ে তিনি বলেছেন, এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের। দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি, যেটা আমরা বলছি সুস্থ ধারার রাজনীতি, যেখানে আলোচনা হবে, মতবিভেদ হবে, মত পার্থক্য হবে, সেই রাজনীতি আমরা চাই। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা, সেই রাজনীতিতে যাতে বাংলাদেশ আর ফেরত না যায়। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। আমরা স্পষ্ট করে বলি, অনলাইনে হোক, রাস্তাঘাটে হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপরে সর্বোচ্চ আক্রমণ আসতে পারে, আমাদের জীবন সংকটে পড়তে পারে, কিন্তু কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা তাদের লক্ষ্য থেকে এক বিন্দু পেছনে সরে যাবে না। কুমিল্লার দেবিদ্বারে এলজিইডির একটি সড়কের কার্পেটিংয়ের কাজ নিম্নমানের হওয়াতে কাজটি বন্ধ করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে নিজ এলাকাতে স্থানীয়দের অভিযোগে সড়ক পরিদর্শন করেন তিনি। 3 দিন আগে কার্পেটিং করা এই সড়কটির পিচ নিজেই হাতের আঙ্গুল দিয়ে তুলে ফেলেন হাসনাত আব্দুল্লাহ। এই ঘটনায় তিনি সড়কে কাজ নিম্নমানের অভিযোগ করে তা বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রকৌশলীকে। চলতি অর্থবছরে কাজটি সম্পন্ন না হয় আগামী বাজেটে কাজটি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এই আদেশটি দিয়েছেন। আদালতের নিজের বিরুদ্ধে ভোট কারচুপি এবং দিনের ভোট রাতে করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সাবেক এই সিইসি। একই দিন পৃথক 2 মামলায় সাবেক 2 সংসদ সদস্যের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। কড়া নিরাপত্তায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হাজির করা হয় CMM আদালতে। সাথে আরও 2 জন সাবেক সংসদ সদস্য, একজন সংরক্ষিত আসনের সাবিনা আক্তার তুহিন, অপরজন মুন্সিগঞ্জ 3 আসনের ফয়সল বিপ্লব।
কে এম নুরুল হুদার মামলায় তদন্ত কর্মকর্তার 10 দিনের রিমান্ড ও আসামিপক্ষের জামিন আবেদন যুক্তি পাল্টা যুক্তিতে শুনানি চলে প্রায় 8 ঘণ্টা। এ সময় নিজের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আদালত জানতে চাইলে সেসব নিয়ে নিজেই কথা বলেন সাবেক সিইসি। 2018 সালের নির্বাচনের দায় চাপান মাঠ কর্মকর্তাদের উপর। উনি বলেছেন যে যেহেতু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটি উনি দুপক্ষের শুনানি শেষে সাবেক সিইসির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। একই আদালত সাবেক 2 সংসদ সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজলাস থেকে হাজতখানা পর্যন্ত পথে ব্যাপক হট্টগোলের মুখে পড়েন কে এম নুরুল হুদা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সিইসি নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না। সচিবালয়ের ব্রিফিংয়ে সাবেক সিএসিকে হেনস্থার ঘটনায় সরকারের নিন্দার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাড়ি থেকে রোববার গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তার আগে সেখানে মব সৃষ্টি ও হেনস্থার পরিবেশ সৃষ্টি করে একদল লোক। সোমবার সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের হেনস্থার বিষয়ে। জানান, নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে করা হচ্ছে। এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব। এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সচিবালয়ে আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। জানান, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে। সরকার মব সংস্কৃতি বন্ধের চেষ্টা করছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান। এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। টিটেনাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আইসিইউ বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ হেলবারি জানিয়েছেন যে একজন রোগীর ডায়ালিসিস এবং সার্জারির সময় টিটেনাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। আক্রান্ত রোগীকে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। টিটেনাস সংক্রান্ত ছড়িয়ে পড়ার শঙ্কায় 9 জন রোগীর মধ্যে 5 জনকে ওয়ার্ডে নেওয়া হয়েছে এবং ভেন্টিলেটরে থাকা রোগীদের রাখা হচ্ছে বিকল্প ব্যবস্থাপনায়। সংক্রমণ রোধে 3 দিনের জন্য আইসিইউর সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবাণুমুক্ত করার পর কার্যক্রম পুনরায় শুরু করা হবে। ক্রিটিক্যাল 3-4টা রোগী আছে, হ্যাঁ, আমরা এদের জন্য বিকল্প ব্যবস্থা করে কালকে থেকে আমাদের এটা আইসিইউ টোটালি আমরা ফিউমিগেশনের জন্য আমরা করব। এই জন্য আমাদের আইসিইউ আপাতত হয়তো 3 থেকে 4 দিন এটা বন্ধ থাকবে। তারপর পুনরায় আমরা যেভাবে আমাদের আছে ওইভাবে আমরা রোগীগুলো নেব। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।